পুরুলিয়ার চাটান থেকে ফুটে ওঠা ফুলকে আজকে আমাদের রূপসী বাংলার মিডিয়ায় আপনাদের সামনে হাজির করিয়েছি। নমস্কার, আমি মৌসুমী কোলে, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকে আমাদের সামনে সেই রত্ন, সেই ফুটে ওঠা ফুল, যাকে রূপসী বাংলার মিডিয়াতে আপনারা আজকে দেখছেন। সত্যি আজকে না বললে নয়, গর্বে বুকটা ভরে উঠছে যে আমাদের এই পুরুলিয়াতেও যেখানে মানুষ ভাবে যেখানে সত্যি শিক্ষার আলো পৌঁছায়নি, সত্যিই মানুষ অনেক অজ্ঞানের অন্ধকারে আড়ালে লুকিয়ে আছে, হয়তো খুঁজে বেড়ালে এরকম আরও অনেক ফোটা ফুল দেখতে পাবেন যারা সত্যিই চাটানে ফোটে। হয়তো জলের অভাবে অনেক কিছুই এখানে সৃষ্টি বাধা পড়ে, তবুও এখানে রুখাসুখা মাটিতেও অনেক ভালো ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা আছে। সেটা আমরা আপনাদের এই রূপসী বাংলার পর্দায় তাদেরকে তুলে ধরব আমাদের এই পর্বে চাটানে ফুটেছে ফুল। আজকে উপস্থিত রয়েছেন আমাদের ক্যারেটের কোচ অভিজিৎ শীল মহাশয় এবং তারই স্টুডেন্ট অম্বিকা মিশ্র। হ্যাঁ, তো আজকে যে বিষয়টা গর্বের বিষয়, একটা মেসেজ যেটা এখনকারের দিনে আরো বেশি করে আমাদের মানুষকে সচেতন, শিক্ষা, স্বাস্থ্য এবং সমস্ত কিছুর সাথে সাথে একটা শরীর চর্চার যে একটা বিষয় রয়েছে এবং আজকের দিনে সেটা কতটা জরুরি সেটা না বললেই নয়। সেটা তো আমরা আরও বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনে নেব। আজকে আমরা বেশ সেই সুখবরটা আগে শোনাই, যেটা হচ্ছে যে আমাদের আস্তানা কাজাখস্তানে যে ওনাদের প্রোগ্রামটি হয়েছিল, 22টা দেশ যেখানে উপস্থিত হয়েছিল, তার মধ্যে আমাদের এই পুরুলিয়ার রত্ন, যিনি ওখানে 3rd পজিশন পেয়েছেন ফার্স্ট এশিয়া ওপেন কিয়োসুনকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে। সেটার জন্য আমরা পুরুলিয়াবাসী অত্যন্ত গর্বিত বোধ করছি। ওনাদের কাছ থেকে আমরা ওনাদের অভিজ্ঞতা শেয়ার করব এবং ব্যক্তিগত জীবনে কিভাবে আজকে এই জায়গায় তারা পৌঁছেছেন তাদের সেই জার্নিটা অবশ্যই শুনবো, কারণ সেটাই আমাদের চলার পথে পাথেয় হয়ে দাঁড়াবে। নমস্কার অভিজিৎ বাবু, এই জায়গায় আজকে যে পুরুলিয়ার থেকে একটা এরকম সম্পদকে আপনি ওই জায়গায় পৌঁছাতে পেরেছেন, তার তো একটা বিশাল একটা পরিশ্রম বা একটা রয়েছে, সেটা একটু বলুন। বেসিক্যালি আমাদের এখান থেকে টিম অনেকদিনই সিলেকশন করা হয়েছিল, কিন্তু কিছু ইপস অ্যান্ড বার্ডসের জন্য তাদেরকে ক্যান্সেল করা হয়। আমরা দুজনকে সিলেক্ট করি এখান থেকে। অ্যাডভান্স কারাতে একাডেমি পুরুলিয়ার যে আমাদের অর্গানাইজেশন আছে, সেখানে অম্বিকা মিশ্রা এবং শ্রেয়া তপাদার, এই দুটো ইভেন্ট এবং ও জুনিয়র ওয়ার্ল্ড কাপে নেমেছিল। সে কোনো ওখানে প্লেস পায়নি, কিন্তু খুব ভালো লড়ে সে অ্যাচিভ করেছিল তার প্রোগ্রেস, তার চ্যাম্পিয়নশিপের এক্সপিরিয়েন্সটা। আর পরের দিন হয় এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেটাতে অম্বিকা মিশ্র নেমেছিল এবং উজবেকিস্তান, তারপর কাজাখস্তান, সে কাজাখস্তানের কাছে সে উত্তীর্ণ হতে পারেনি, কারণ যার সঙ্গে পড়েছিল সে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, প্রায় 4বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো সেখানে অম্বিকা মিশ্রা 3rd প্লেস পেয়েছে ওর গ্রুপে। একটা বড় জায়গা আস্তানাতে মার্শাল আর্টকে নিয়ে, যেখানে আমাদের এখানে যেটা এডুকেশন, বাকি যেটা বা সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম, কিন্তু এইসব কান্ট্রিতে এক্সট্রা কারিকুলামের নয়। যেমন এডুকেশন একটা ইম্পর্ট্যান্ট, তেমনি ফিজিক্যাল এডুকেশন বা মার্শাল আর্টও একটা খুব ইম্পর্ট্যান্ট এডুকেশন হিসেবে তারা চালায়। আচ্ছা, তো আমরা আমাদের বোন অম্বিকা মিশ্রর কাছে যাব। এই যে আজকে এত বড় একটা সাফল্য, এর জন্য আপনাকে মানে কি ধরনের পরিশ্রম করে কিভাবে আপনি এই জায়গায় পৌঁছেছেন একটু জানান। পরিশ্রম তো কারাটেটা পুরোটা একটা ফিজিক্যাল পরিশ্রমের একটা ব্যাপার হচ্ছেই, তার উপর একটা মানসিক পরিশ্রম থাকে। তার কারণ হচ্ছে যে আমি তো চাকরি করি, তো আমাকে সেখানে নিজের কাজটাকেও দেখতে হয় আর কারাটেটাও করতে হয়। তো এখান থেকে কাজ করে এসে তারপরে আবার ক্লাস করতে যাওয়া,
এটাও একটা মানে মানে আমার কাছে অন্তত খুব একটা টাফ জিনিস। তাও যেহেতু আমি কারাটেটাকে খুব ভালোবাসি আর এটাকে কন্টিনিউ করতে চাই, আমি চাকরি করার পরে আমি ঠিক করেছিলাম যে এবার আমি কারাটে শিখবো। অতদিন পড়াশোনার মধ্যে ছিলাম, তো তখন আমার করা সম্ভব হয়নি। যে আমি চাকরি বাকরি নিজে একটু অন করতে শিখেছি, মানে করতে শুরু করেছি, তখন থেকেই আমি ঠিক করেছি যে আমি এবারে এতদিন আমার যেটা করার ইচ্ছে সেটা করবো, আর তারপরে আমি কারাটেটা স্টার্ট করি। আর মোটামুটি আমার 5 ইয়ার্স আমার প্র্যাকটিস করা হয়েছে। আর মানে একটা খুব বড় সাকসেস যে আমি খুব এত লেটে স্টার্ট করেও যে আমি এরকম কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক প্রাউডের বিষয়। আচ্ছা, তো এই যে চিন্তাভাবনা আজকে সত্যি কথা প্রত্যেক পরিবারে আজকে বাবা মা নিজেরা যেগুলো অনেক সময় কি হয় যে বাবা মায়ের একটা স্বপ্ন থাকে যে আমার সন্তানকে এই নিয়ে পড়াবো, এই শেখাবো, সেই জায়গাতে আপনার কীরকম বাবা মায়ের থেকে সাপোর্ট পেয়েছেন বা আপনার কীরকম চিন্তাভাবনা ছিল যে না আমি এটা করব? আমার বাবা মা কিন্তু আমি পড়াশোনায় অত ভালো নই যে আমি ডাক্তার বা কিছু হবো, তাও আমি আপাতত একজন টিচার। আচ্ছা। আর এই প্রফেশনটাকে নিয়ে আমি খুব খুশি। আর ছোটবেলা থেকে আমি দেখেছি যে আমার বন্ধু যারা আছে তাদেরও কারোর নাচ শেখাতে ইন্টারেস্ট, কারোর গান শেখাতে ইন্টারেস্ট। আমি না কোনোদিনও নাচ শিখেছি না কোনোদিনও গান শিখেছি। আমার মানে কারাটেটাই খুব ভালো লাগে, আর আমি ভেবেও ছিলাম যে কোনোদিনও যদি কিছু শিখি তাহলে এটাই শিখবো। ঠিক, মানে এটাও একটা সমাজের কাছে আমাদের বার্তা যে সত্যি কথা আজকে 3 ইডিয়ট সিনেমা আমাদের কাছে একটা এক্সাম্পল হয়ে রয়েছে যে যার মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে তাকে সেই জায়গায় বিকশিত হতে দেওয়া উচিত। তাহলে সেই জায়গায় মানে তার যে বেসটা সেটা আরও সে ভালোভাবে মানে উত্তীর্ণ হতে পারবে এবং তার নিজস্বতাটা বজায় রেখে সে কাজটা করতে পারবে। তো এই জায়গায় অবশ্যই প্রত্যেক বাবা মায়ের কাছে এটা একটা আমাদের উদাহরণ হওয়া উচিত। তো জন্মস্থান কি এখানেই পুরুলিয়াতেই? হ্যাঁ, জন্মস্থান মানে আমি ছোট থেকে এখানেই আছি। যদি প্রপার বার্থ প্লেস বলা হয় তো ওটা আমার ঝাড়গ্রামে, কিন্তু আমার মা বাবা যেহেতু এখানে চাকরি করেন তো ওনারা মানে আমি ছোট থেকে এখানেই আছি। আচ্ছা, মানে এত কম বয়সে তো আপনি একটা চাকরি জীবনেও প্রবেশ করেছেন, মানে সাফল্য যদি সত্যিই কোনো মানুষ চায় যে আমি সাফল্যের শিখরে পৌঁছাবো তাহলে সেই জায়গায় পৌঁছানো যায়। এবং এটা হচ্ছে কি নেশা এবং পেশা দুটোকেই সাথে রেখে এটার জন্য অবশ্যই আপনি একটা আমাদের কাছে দৃষ্টান্তমূলক উদাহরণ। তো আপনার কাছে আরও বিশেষ কয়েকটা জিনিস জানতে চাইবো যে আজকের সমাজে বাস করে আজকে সত্যি কথা মহিলারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেই, সাথে সাথে ছেলেরাও ভুগছে, শুধুমাত্র মেয়েরা বলে নয়। তো আজকে বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো। তো এটা কেন বলেছিলেন? কারণ এই জিনিসটা অনেকে ঠিকমতো মানে ওটাকে করে না, বিশ্লেষণ করে না যে কেন বলেছিলেন যে শরীর চর্চাটা কতটা ইম্পর্টেন্ট, আগে নিজেকে ধরে রাখা, নিজেকে সেফ রাখা। তো এই জিনিসটা এবং শরীর চর্চা এবং নিজেকে সুস্থ জীবনযাপন করার জন্য শরীর চর্চাটা আমার মনে হয় যে একটা ভীষণ জরুরি বিষয়। মানে আজকে যেটা স্যার বললেন অভিজিৎ বাবু যে আজকে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কি হয়েছে না ছেলেকে পড়াশোনার সাথে সাথে একটা ড্রয়িং শেখাবো, নাচ শেখাবো, বানাবো, কিন্তু এই জিনিসগুলোর সাথে সাথে শরীরচর্চাটা একটা ভীষণ জরুরি পার্ট, যেটা শিখলে সত্যিই আজকে নিজেকে সুরক্ষিত রাখা যাবে এবং প্রত্যেক ছেলে মেয়েরই সেটা শেখা দরকার। তো মোটামুটি আপনি যেভাবে এসছেন এখানে সেই হিসাবে আপনি সেই বার্তাটা সমাজকে কীভাবে দিতে চান যে তারা শিখলে সত্যিই আজকে একটা ভালো জায়গাতে থাকবে? এখন হয়ে গেছে যে আমরা ছোটবেলায় নিজেরাই খেলতাম, আর এখনকার বাচ্চাদেরকে খেলাতে হয়। ঠিক, যে এখন মাঠ নেই, কিছু নেই, আর মানে বাচ্চাদেরকে সেই গিয়ে নিয়ে কোথাও ক্রিকেটে ভর্তি করাতে হয়, ফুটবলে ভর্তি বেরিয়ে যে খেলার যে অভ্যাসটা সেটা কিন্তু এখনকার দিনে প্রায় মানে বিলুপ্ত হয়ে গেছে। এখন আর কেউ সেইভাবে মানে খেলাধুলো করে না। তাও অনেকে থাকে যারা খেলাধুলাটা খুব পছন্দ করে, ভালোবাসে, তাও ফ্যামিলি থেকে কিন্তু পড়াশোনাটাকে আগে দেখা হয়। ঠিক। আর খেলাধুলা করলে কি হয় যে শরীর সুস্থ থাকে, খেলাধুলা করলে মন ভালো থাকে। যে খেলাধুলা মানে দিনে যদি 1-2 ঘন্টাও করে তাও সে আরও ভালো নিজের পড়াশোনায় ফোকাস করতে পারে, কনসেন্ট্রেশন বেটার হয়, ফোকাস বেটার হয়।
কিন্তু এখন ব্যাপারটা এটা হয়ে গেছে যে খেলাধুলাটাকে খুব ইগনোর করা হয় আর খুব আন্ডাররেটেড হয়ে গেছে খেলাধুলো করাটা। এটার উপর আরও বেশি একটু ফোকাস করা উচিত যে খেলাধুলাটাও যে একটা একটা পার্ট। হেলথ ইজ ওয়েলথ, যদি হেলথ না ভালো থাকে তাহলে তো আর যতই ওয়েলথ থাকুক কোনো তো। পাশাপাশি খেলাধুলাটাকেও ইম্পর্টেন্স দেওয়া উচিত এখনকার পেরেন্টসদের, যাতে তারাও সেটাকে ভালোবাসে। পরবর্তীকালে দেখা যেতে পারলে হয়তো সে হয়ে গেল, ওটাই ক্যারিয়ার হয়ে গেল। এটার জন্য মানে বাবা মাকে একটা খুব বড় রোল প্লে করতে হবে। ঠিক। তো এই বিষয়টা আজকে যে বাবা মা একটা সন্তানের ক্ষেত্রে তার ভবিষ্যৎ বা তার আগামী দিনে তার একটা সুন্দর আদর্শ নিয়ে তৈরি করার ক্ষেত্রে বাবা মায়ের একটা ভীষণ ভাইটাল রোল এখানে আছে। যেটা বোন বলে গেল এই মুহূর্তে, যে আজকে সত্যি কথা আমাদের মানে পরিবেশগত বলুন, সমাজগত বলুন, সংস্কারগত বলুন, আজকে আমাদের প্রত্যেক মানুষের একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে। মানে খেলাধুলাটা মাঠে খেলবি না, খেলতে নেই, যেতে হবে না, একটা কেমন যেন রোকটোক শুরু হয়ে যায় বাড়ির থেকেই। মানে মেন তো একটা কথা যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো সেই ক্ষেত্রে যদি এই যে রত্নগুলো আজকে আমাদের উঠে আসছে, সেই রত্নগুলো হয়তো মানে অকালে চাপা পড়ে যাবে। তাই আজকে আপনাদের কাছে এই যে আজকে সাফল্য আমরা তুলে ধরছি, আজকে এটা আমাদের অম্বিকা বোন 3rd পজিশন পেয়েছে। আরও চাইবো যে এরকম ধরনের আরও যে রত্নরা রয়েছেন আমাদের বিভিন্ন প্রতিভার দিক দিয়ে, উনি যেমন আজকে শরীর চর্চার বিষয়ে অনেকটা এগিয়ে আছে, তো নাচ গান আঁকা সব দিক দিয়েই আছে। কিন্তু বিশেষ যে বিষয়টা আজকে আমাদের মেসেজ দেওয়ার মনে করছি যে হ্যাঁ সত্যি ভীষণ জরুরি দরকার আছে, আমরা উচিত বাবুর কাছে আরও একবার ওই বিষয় নিয়ে আসবো। সেটা হলো যে শরীর চর্চা কতটা জরুরি, মানে ওটা না হলে সত্যি কতটা আমরা পিছিয়ে থাকছি এবং কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই বিষয়টা একটু বলুন। এখন আমি যেটা বলছিলাম যে এখন টিভি থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে প্রত্যেকটাই সুস্বাস্থ্যর কথা ভাবনা চিন্তা করে নিয়ে প্রোডাক্টগুলো বার করে আর সেটাই অ্যাড দেয়। এটা ওয়াশিং মেশিন থেকে শুরু করে চকলেট, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, মিনারেল সব কিছু হেলথের জন্য। এবারে টোটালটাই হেলথকে নিয়ে। এবারে আমাদের মস্তিষ্ক আর মন তখনই ভালো হবে যখন আমাদের শরীর ভালো হবে। আমাদের শরীর যদি ঠিক না থাকে, মন মস্তিষ্ক সেখানে ভালো থাকবে না, কোনো কাজ ভালো করে হবে না, বাচ্চাদের পড়াশোনা ভালো করে হবে না। যারা কর্মরত জীবিকা অর্জন করছে, অন্তত পক্ষে চেয়ারটাই 8 ঘন্টা ল্যাপটপটা বা কম্পিউটারটাকে নিয়ে বসে থাকতে হলেও ওর ওই স্পাইনটার এক্সারসাইজ দরকার। তো সেই জন্য স্পোর্টস করা দরকার। আর কারাটে মূলত আমি বেশি গুরুত্ব দিচ্ছি বা বলছি এই কারণেই যে কারাটে হচ্ছে কিন্তু কমপ্লিট স্পোর্টস। এখানে মাইন্ড আছে, হার্ট আছে, বডি আছে, টোটাল ট্রেনিং হয়। সব থেকে বড় কথা, কারাটের কিন্তু কোনো রিটায়ারমেন্ট নেই। একটা সার্টেন এজের পর ফুটবল ছাড়তে হবে, মনোটোনাস হয়ে যায় কিছু কিছু স্পোর্টস। কিন্তু মার্শাল আর্ট আমি দেখেছি 70 বছরের বয়স্ক ব্যাংককে, জাপানে রাস্তাতে প্র্যাকটিস করছে নিজে। তো ন্যাচারালি কারাটেটার এই KARAT যে ওয়ার্ডটা, এটা পুরোটার মধ্যে একটা ভীষণ মানে দাঁড়িয়ে আছে। K stands for knowledge, A stands for attitude, then R stands for relationship, then again R for action, A for action, then T for togetherness, E for eagerness to learn. এই পুরো ব্যাপারটা কিন্তু কারাটের মধ্যে আছে। তো কারাটে একটা কমপ্লিট স্পোর্টস। আর কারাতের জন্য অনেক ইনস্ট্রুমেন্ট দামি দামি বা অনেক বড় মাঠের দরকার হবে না, ছোট্ট একটা জায়গার মধ্যেই কারাটে ট্রেনিং করা যায় যদি সে রেগুলার ভিত্তিক প্র্যাকটিস করে সেই জায়গায় আসে। শুধুমাত্র মানে মা বাবাকেই নয়, আমাদের গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। আমাদের গভর্নমেন্টের সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যেটা বিভিন্ন দেশে আছে। ভারতবর্ষ থেকে আমাদের এই মার্শাল আর্ট বেরিয়ে বিভিন্ন দেশে বিদেশে ছড়িয়েছে। কালারি, পায়েটু, গাতকা, কুস্তি, এগুলো সব ইন্ডিয়ান মার্শাল আর্ট। এগুলো থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে আজকে আমরা চীন যাচ্ছি, জাপান যাচ্ছি, মুভিজ দেখছি জাপানিজ, চাইনিজ, কিন্তু আবিষ্কর্তা আমাদের পূর্বপুরুষরা। কিন্তু আজকে আমরা অনেকটাই তাদের মতো জায়গাতে নেই। তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা স্কুলকে বাধ্যতামূলক করতে হবে। কেন এখনো অবধি কোনো স্কুলে বাধ্যতামূলক হয়নি এটা, সেটার জন্যে অ্যাটলিস্ট যেমন আরজিকর নিয়ে একটা বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, হয়তো সংসদে এই ব্যাপারটা নিয়ে তুমুলভাবে ঝড় হওয়া উচিত।
প্রত্যেকটা মিনিস্টারকে এটা নিয়ে বলা উচিত যে মার্শাল আর্টটা মাস্ট করতে হবে অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট হিসেবে। দিন হয়ে গেল, কারণ পুরুষ কিছুদিন আগে মারা গেল, এবং শুধুমাত্র মহিলার জন্য না, সেটা পুরুষের জন্যও কিন্তু করা উচিত। আর মোমবাতি নির্ভয়া কাণ্ডের পরও জ্বলে আছে এখনো, আবার আরজিকর কাণ্ডের পরও জ্বলছে, ভবিষ্যতেও জ্বলবে। এই মোমবাতি তখনই নিমবে যখন মহিলারা নিজেরা শক্ত সামর্থ্য হবে, আত্মরক্ষা নিজে করতে শিখবে, প্রশাসন, আইন সব কিছু আমাদের সাপোর্ট দেবে। কিন্তু সেই মুহূর্তে সম্ভব হয় না যে সময় ইনসিডেন্টগুলো ঘটে, কারণ আমাদের পপুলেশন অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের দরকার আমরা নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে আত্মরক্ষাটা প্র্যাকটিস করে, আর সেই আত্মরক্ষার বিষয়টা, সেই অ্যাওয়ারনেসটা, ইম্পর্টেন্সটা যেন আমরা সবার সঙ্গে শেয়ার করি। হয়তো তাহলে বছর 5 পর একটা অন্য সমাজ দেখতে পাবো, যেখানে অন্তত প্রত্যেকে নিজেদের প্রোটেকশনটাও করতে পারছে এবং পরবর্তী প্রজন্ম তো তারপর থেকে অটোমেটিক পরিবারকে করতে পারছে, এবং পরবর্তী প্রজন্ম এটা পরম্পরাগতভাবে আবার যেমন শিক্ষাটা একটা ভাইটাল দিক হয়েছে, ওটাও একটা ভাইটাল পার্টে এসে পৌঁছাবে। আচ্ছা অভিজিৎ দা, আপনার মানে আপনি যে শেখাচ্ছেন এটা কতদিন থেকে? প্রায় 26 ইয়ার্স হয়ে যাবে, মানে ওই প্রায় 26 ইয়ার্সের থেকে 2024 আমার তখনও এই অ্যাওয়ারনেসটা ছিল যে স্পেশালি মহিলারা যেন মার্শাল আর্টে এগিয়ে আসেন, কারণ মহিলাদের ফিগার অনেক জটিল। এখনকার বাড়িতে বাড়িতে ডেলিভারি প্রবলেম থেকে শুরু করে সমস্ত কিছু একটাই কারণ মানুষ বা মহিলারা কষ্ট করা কমিয়ে দিয়েছে, এখন শরীরচর্চার থেকে রূপচর্চাটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। তো সেহেতু কি হয়, যেমন ডাইনোসরের টিরেক্সের সামনের পাটা নষ্ট হয়ে গেছিল, ইউজলেস হয়ে গেছিল কোনো কাজ না করাতে, ঠিক তাই আমাদের শরীরের কর্মক্ষমতা আমরা হারিয়ে ফেলছি, আমাদের এইসব বিষয়গুলো থেকে বেরিয়েছে অন্য বিষয়গুলো আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। তো আমাদের দরকার মহিলাদের বেশি করে ট্রেনিং করা, বেশি করে অ্যাওয়ারনেস আনা, দরকার হলে ইউটিউব থেকে নলেজ নেওয়া, যাতে আমি সারাদিন কী করে পার করবো, কখন উঠবো, কখন ঘুমোবো, কখন খাওয়া উচিত। কিন্তু এখনকার জেনারেশনটা, আমাদের জাপানেও আছে, রাত্রি 4টে অবধি তারা পার্টি করছে, আমি নিজে থেকেছি সেমিনারে, সেখানে আনন্দ করছে, কিন্তু 5টার সময় ভোরে উঠে আবার তারা ড্রেস বেল্ট পরেও দাঁড়িয়ে আছে। তো আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা পারবো, কারণ আমাদের দেশ থেকে বেরিয়েছে, আর আমাদের মধ্যে প্রতিভা আছে, খালি আমাদের দরকার একটু অ্যাওয়ারনেসের। যেমন একটা সময় পোলিও নিয়ে একটা অ্যাওয়ারনেস দরকার ছিল, তখন মানুষ অন্যরকমভাবে মনে করতো, ওটাকে অনেক রকম ডিজিজ হওয়ার কথা ভাবতো, ঠিক তেমনি এখনো অনেকের ধারণা যে মহিলারা, কিন্তু আদৌ তা না। যদি কেউ, কারণ এটা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, যত বেশি ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে সে থাকবে, তার 22 রকমের ডিজিজ এমনিই হবে না, স্কিন থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, পেটের থেকে শুরু করে, চোখ। তো আমার মনে হয় যে 40-এর পর ডক্টরকে, কখনো চোখের ডক্টর, কখনো মাথার ডক্টর, কখনো স্কিনের ডক্টর, তাহলে আমাদের সেই খরচাটাও বেঁচে যাবে। কিন্তু তো অনেক দিক থেকে আমরা উপকার পাবো এই মার্শাল আর্ট ট্রেনিংয়ের মাধ্যমে। মানে শুধুমাত্র যে একটা মানে প্রসেস আয়ত্ত করছি তাই নয়, যে রোগ মুক্ত শরীরও একটা আমরা পাবো, এটা মাথায় ঢোকাতে হবে প্রত্যেককেই। কারণ আমরা তো চাই সুস্থ জীবনযাপন করতে, কে চাই বলুন ডাক্তারের ঘরে গিয়ে কারি কারি টাকা দিয়ে আসতে, কিন্তু এই যে সঠিক নলেজটা নেই, যে সত্যি কথা কোন পথে গেলে বা কোন গাইডলাইনে চললে আমরা সত্যি রোগমুক্ত একটা সমাজ পাবো বা রোগমুক্ত একটা পরিবেশ পাবো। আজকে সুস্থভাবে বাঁচার নিরিখে আমরা প্রত্যেকে কিছু না কিছুভাবে লড়ছি। এই যে লড়ার, কেউ লড়ছি ভেতরে মৌনভাবে, কেউ লড়ছি সামনে, কেউ সশস্ত্র, কেউ জ্ঞানের দিক দিয়ে লড়ে আমরা একটা বড় জায়গায় আসবো। তো লড়ার বিভিন্ন দিক আছে, তো এই লড়াইটা সুন্দর যেগুলো যে আমাদেরকে চাই
এই পার্টটা আজকে যেটা দাদা বললেন যে আজকে লড়াইটা সবাইকে লড়তে হবে, কারণ আজকে যদি শুধু আমরা পেরেন্টসরা বা আমাদের ক্লোজ সার্কেলের মধ্যে একটা আলোচনায় সীমাবদ্ধ থাকলো তা নয়, এটা সরকারি দপ্তরেও যদি এই মানে লড়াইটা না পৌঁছায়, কারণ সত্যি কথা মেন পরিকাঠামোটা তো আমাদের সরকার কেন্দ্রিক, কারণ ওখানে ওনারা যদি সাপোর্ট না করেন বা এডুকেশনের ক্ষেত্রে বিষয়টাকে মেন প্রাধান্য জায়গায় না দেওয়া হয়, তাহলে সার্বিকভাবে শিক্ষাটা মানে পরিপূর্ণ রূপ পাবে না। মানে আমাদের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার জাপানে, চায়নাতে একটা বড় বেস আছে মার্শাল আর্টের। সেখানে এখন মানে এখন না, বহু আগে ওদের ইউনিভার্সিটি আছে মার্শাল আর্টের। তো এটা মানে আমাদের কাছে, মানে আমার কাছে তো অনেক বড় ব্যাপার। আমাদের ওখানে ওদের পার্টিকুলার ইউনিভার্সিটি আছে মার্শাল আর্টকে নিয়ে, রীতিমতো রিসার্চ করা হয় ওখানে। আর আমাদের যা ওয়েদার, যা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে আমরা কিন্তু অনেক এগিয়ে যেতে পারবো। কিন্তু গভর্নমেন্টকে এগিয়ে আসতেই হবে, না হলে মানে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে যারা যারা এটা আজকে দেখছেন, আমাদের পুরুলিয়া বলে শুধু নয়, পশ্চিমবঙ্গ তথাপি ভারতবর্ষ, আমাদের মতো যারা ট্রেনার, কারাতেকা আছে, কোচ আছে, সেটা কারাতে বলেই শুধু নয়, জুডো হতে পারে, বক্সিং হতে পারে, তাইকোন্ডো হতে পারে, কিক বক্সিং হতে পারে, যারা যার সংস্পর্শে আছে তাদের জন্য আপনারা কিছু করার চেষ্টা করুন। কারণ আমরা পরিবেশ আর আমাদের পারিপার্শ্বিক জগৎটাকে যেভাবে আমরা গড়ে তুলতে চাইছি, সেই রকমভাবে কোনো বাচ্চাকে কোনো বইয়ে কিন্তু আপনার পড়াতে পারবেন না, বা কোনো এডুকেশন সিস্টেম এটা নেই যে সকালে উঠতে হবে, সকালে খেতে হবে, তুমি এতটা হাঁটো, তোমাকে এটা করতে হবে, কোনো স্কুলেও শেখানো হয় না। তো যত যেখানে যারাই যে মার্শাল আর্টিস্ট আছে, আপনারা তাদের সংস্পর্শে আছেন, আপনারা কিছু না কিছুভাবে তাদের কাছে এগিয়ে আসুন, তাদের পাশে থাকুন। আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট এখানে শেয়ার করা হয়নি, ম্যাডাম মাঝে আমি একটু ইন্টারাক্ট করলাম। কলকাতায় আমাদের একজন স্টুডেন্ট আছে যে জুনিয়র ওয়ার্ল্ড কাপে নেমেছিল, সে কিন্তু বেস্ট টেকনিক্যাল ফাইটার অ্যাওয়ার্ড পেয়েছে। সে আজকে এখানে আমাদের কাছে আসতে পারেনি, পোস্ট অফ পড়াননি। তো এই অ্যাচিভমেন্টটাও আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমাদের যে ওখানে যে ইউনিট আছে, সেখানের ক্লাব আমাদেরকে বিভিন্ন রকম দিক থেকে হেল্প করেছে এই বিষয়ে। মানে আমাদের পুরুলিয়ারই না, ও কলকাতা। আমাদের অ্যাকচুয়ালি এটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন। এটা অ্যাকচুয়ালি আইকেও বলে। আইকেও মিন্স ইন্টারন্যাশনাল কারাতে অর্গানাইজেশন। আচ্ছা, আমাদের পুরুলিয়াতে এটা কোথায় আছে? পুরুলিয়ার হেডকোয়ার্টার অ্যাকচুয়ালি হচ্ছে নামপাড়াতে, চিত্তরঞ্জন ক্লাবে। আচ্ছা আচ্ছা। আমাদের পুরুলিয়াতেই মোটামুটি 8 থেকে 10টা ইউনিট আছে। আমাদের বিভিন্ন কো-টিচার্সরা যেখানে ট্রেনিং করে। আর সারা পৃথিবীতে আমাদের মোটামুটি 130টা কান্ট্রিতে এই অর্গানাইজেশন আছে, যেটার নাম হচ্ছে অফিসিয়াল নেম কিয়োকুশিন কাইকান ইউনিয়ন। কত বছর বয়সের থেকে শুরু করে বাচ্চাদেরকে আপনারা শেখান? মোটামুটি 4 বছর বয়স। এখানে প্র্যাকটিস করে এখনো 70 বছর, 72 বছর বয়স্ক মহিলারা, 54 বছর, 55 বছর মহিলারা। আচ্ছা, আজকে আমরা মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। আজকে সত্যি কথা, আজকে একটা খুব আনন্দের বিষয়, গর্বের বিষয় যে আজকে পুরুলিয়ার মতো মাটিতে, পুরুলিয়ার এলাকাতেও আমাদের অনেক রত্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে আমাদের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমাদের অঙ্কিতা বোন। আমরা আন্তরিকভাবে ভীষণ ওনাকে অভিনন্দন জানাই রূপসী বাংলার তরফ থেকে। উনি আজকে আমাদের কাছে সমাজে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে দাঁড়াক, আগামী প্রজন্মের কাছে একটা ভালো উদাহরণ হোক, এবং ওনার মতো আরও অনেক ভারতবর্ষের বুকে যারা রয়েছেন তারা উঠে আসুক, হয়তো শিক্ষক মহাশয়দের হাত ধরে, আবার বাবা মায়েদের হাত ধরে, আবার পরিবার সমাজের কিছু মানুষের হাত ধরে। গুরু তো চাই, গুরু ছাড়া ওঠা যায় না, গুরু ছাড়া ওপরে আসতে পারা একটু মুশকিল হয়। তো আমাদের এইরকম অভিজিৎ বাবুর মতো গুরু যদি পায়, তো সত্যি আরও অনেক উপরে ছেলেমেয়েরা তাদের স্ব মহিমায় তারা প্রতিষ্ঠিত হতে পারবে। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা চাটানে ফুটেছে ফুল অনুষ্ঠানের পর্বটি এখানে শেষ করছি। নমস্কার।